আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনার দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমি সুমন আছি আপনাদের সঙ্গে ভূতের বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি বরাবরের মতো আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন আরো একটি গল্প নিয়ে। দেখতে, দেখতে আজ দিয়ে প্রায় ২৬ টা রোজা চলে গেল। আশা করছি রোজা করাটা আপনাদের বেশ ভালোই কেটেছে। আলহামদুলিল্লাহ আমারও ভালো কেটেছে। কিছুদিন পরে ঈদ। ঈদের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের সবাইকে। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না। সরাসরি মূল ঘটনায় চলে যাই। আজকে ঠিক আমাকে যেভাবে ঘটনাটি পাঠিয়েছে আমি ঠিক ওইভাবে আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সুমন ভাই। আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনার দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমি জাহিদুল ইসলাম। প্রথমবারের মতো ভূতের বাড়ি ইউটিউব চ্যানেলে আপনাদের মাঝে গল্প প্রকাশ করলাম। আশা করছি সুমন ভাই গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি গল্পটি সবার মাঝে প্রকাশ করার মতো হয় তাহলে অবশ্যই সবার মাঝে গল্পটি ছড়িয়ে দিবেন। আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি মূল ঘটনায় চলে যাই। আমি একদিন আমার এক দুঃসম্পর্কের মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। আমার মামার বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুরনো বট গাছ আছে। লোকমুখে শোনা যায় বট গাছটা অনেক পুরনো। আমি বটগাছের নামটি শুনেছিলাম, কিন্তু বটগাছটি কখনো দেখার সৌভাগ্য হয়নি আমার। এবারই প্রথমবার আমি ওই বটগাছটি দেখলাম। বটগাছটি দিনের বেলা অনেক সুন্দর লাগে দেখতে, কারণ তার পাতাগুলো চতুর্দিকে ছড়িয়ে আছে আর বটগাছের শিকড়গুলো চতুর্দিকে ছড়িয়ে আছে। শিকড়গুলো দেখতে বেশ সুন্দরই লাগে। কিছু শিকড় মোটা আকৃতির, আবার কিছু শিকড় খুবই চিকন বা পাতলা সাইজের। আর যাই হোক, শিকড়গুলো আমি নেড়ে চেড়ে দেখলাম। শিকড়গুলো প্রচণ্ড শক্ত। শিকড়গুলো চতুর্দিকে ছড়িয়ে আছে। যেমন একটি শিকড় আমি টেনে ছেঁড়ার চেষ্টা করলাম, কিন্তু পারি না। শিকড়টা হেব্বি শক্ত। আমি গাছটি বেশ ভালোভাবে দেখলাম। গাছটি দেখে আমার অস্বাভাবিক কিছু মনে হলো না। আমার মনের ভিতরে একটি প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। এত সুন্দর একটি গাছের নামে এরকম কথা মানুষ কেনই বা বলবে? গাছটি তো আমার প্রচন্ড ভালো লেগেছে। আমি ওখান থেকে চলে গেলাম আমার মামার বাড়িতে। আমার মামার সঙ্গে কথা বললাম। আমার মামাও ওই গাছটির নামে খুবই খারাপ খারাপ কিছু কথা বলল। সেই গাছটির কাছে রাত্রেবেলা দিয়ে যায়, সে নাকি আর ফিরে আসে না। সেই গাছটির নাকি পিছনে কিছু রহস্য আছে। সেই রহস্যটা জানার আমার খুবই আগ্রহ জাগলো। আমি আমার মামাকে বললাম, পিছনে কি এমন রহস্য আছে? আমার মামা আমাকে বললো, এটা তোমার জানার কোনো দরকার নেই। আমি আমার মামাকে আর ছেড়ে দিলাম না। আমার মামাকে খুবই ভালোভাবে চেপটে ধরলাম। আমার মামাকে বললাম, কি হয়েছে আমাকে এটা আগে খুলে বলেন। আমার মামা আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, সব কিছু খুলে বলবো, আগে খাবারটা খেয়ে নে। আমি আর দেরি করলাম না, আমার মামাকে নিয়ে খাবার টেবিলে চলে গেলাম। দুজনে খেয়ে নিলাম। খেয়ে আমার মামা ঘটনাগুলো আমাকে বলতে লাগলো। প্রথমে যে কথাটা বললো, এটা আমার অসম্ভব ভালো লেগেছিল। পরের ঘটনাগুলো শুনে আমার সারা শরীরটা যেন শিউরে উঠল, আবার গায়ের লোমগুলো যেন দাঁড়িয়ে গেল। প্রথমেই আমার মামা যেভাবে আমাকে বলল, আমি ঠিক ওইভাবে আপনাকে পাঠিয়ে দিলাম। আজ থেকে কিছু বছর আগে এই গ্রামে একটি মেয়ে ছিল। মেয়েটির নাম ছিল অমলা। তার স্বামীর নাম ছিল বিপুল। তাদের সংসারটা বেশ ভালোভাবে কেটে যেত, কারণ অমলার স্বামী এই গ্রামে চাষবাসের কাজ করত। চাষবাস করেই তাদের সংসারটা বেশ ভালোভাবে চলে যেত। তাদের কোনো বাচ্চা কাচ্চা ছিল না, তারা দুজনে ছিল। অমলা একদিন তার বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিল। তার বাবার বাড়িতে বেড়াতে যেয়ে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা পার হয়ে যায়। সে রাত্রেবেলায় অমলা তার বাড়িতে চলে আসে। এটা বিপুলের খুব একটা ভালো মনে হয়নি। বিপুল অমলার সঙ্গে প্রচণ্ড রাগারাগি করে। অমলা
কাঁদতে কাঁদতে তার ঘরে চলে যায়। যে ঘরের ভিতরে অনেক কান্না করে সেদিন। পরের দিন সকালবেলা বিপুল কিছু না খেয়ে কাজে চলে যায়। অমলা কিছুক্ষণ পরে সে রান্না করে বিপুলের জন্য খাবার নিয়ে যায় বিপুলের কাছে। বিপুল প্রথমে খাবারটা খেতে রাজি হয়নি। পরে বিপুল খাবারটা খেয়ে নেয়। খেয়ে নিয়ে অমলাকে বলে, তুমি বাড়িতে চলে যাও, দুপুরে আমি বাড়িতে যেয়ে খাবো। অমলা খুশি হয়ে ওখান থেকে চলে আসে। অমলা দুপুরে বেশ ভালো মন্দ কিছু রান্না করে বিপুলের জন্য অপেক্ষা করে। দুপুরবেলা বিপুল চলে আসে। বিপুল হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নেয়। এরকম করে বেশ কিছুদিন চলে যায়। একদিন রাত্রেবেলা বিপুল আর অবলার প্রচণ্ড ঝগড়া হয়। ঝগড়ার সময় রাগ করে বিপুল ঘর থেকে বেরিয়ে যায়। বিপুলের কিছু বন্ধু বান্ধব ছিল, তারা প্রায় মদ খেত। বিপুলকেও অনেকবার খেতে বলেছিল, কিন্তু বিপুল মদ খেতে রাজি হয়নি। সেদিন ঝগড়া করার কারণে বিপুলও মদ খেতে রাজি হয়। সেদিন থেকেই বিপুল রেগুলার মদ খেত আর বাড়িতে এসে অবলাকে অনেক মারধর করত। এরকম করতে করতে অনেক দিন পেরিয়ে গেল। একদিন প্রচণ্ড অভাব, সেইবার ফসলও খুব একটা ভালো হয়নি। ঠিকমতো ফসল কৃষকেরা ঘরে ওঠাতে পারেনি। প্রত্যেকটা বাড়িতেই অভাব যেন লেগে আছে। প্রত্যেকটা ঘরে ঘরে অভাব যেন বাসা বেঁধেছে। ঠিক অবলার ঘরেও একই অবস্থা। একবেলা খায় আর একবেলা না খেয়ে থাকে। ওদের তো দুজনের সংসার, তারপরেও অভাব যেন লেগেই থাকে, অভাব পিছু ছাড়ে না। বিপুল সন্ধ্যার পরে বাড়িতে আসে। এসে অবলাকে বলে, আমাকে টাকা দিয়ে আমি মদ খাবো। অবলার কাছে তো কোনো টাকা নেই। অবলা টাকা দিতে রাজি হয়নি। তার কারণে বিপুল অবলাকে প্রচণ্ড মারধর করে বিপুল ঘরের ভিতরে যেয়ে যা হাতের সামনে পায় সেটা নিয়ে বেরিয়ে চলে যায়। যে ওগুলা বিক্রি করে সেদিন কোনো মতে চালিয়ে নেয়। পরের দিনে সকালবেলা আবারও বিপুল অবলাকে বলে, আমাকে টাকা দিয়ে আমি মদ খাবো। অবলার কাছে সেদিনও কোনো টাকা ছিল না। অবলা টাকা দিতে রাজি হয়নি। তার কারণে বিপুল সেদিনও প্রচণ্ড মারধর করে। অবলা রাগকে সহ্য করতে না পেরে সেই সকালবেলায় একটি দড়ি হাতে নিয়ে এই বটগাছে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সেদিন থেকে যেন পুরো গ্রামটা অভিশপ্ত হয়ে গিয়েছে। অমলার মৃত্যুর খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে। প্রত্যেকটা লোক মুখে অবলার কথা। অবলা কেন আত্মহত্যা করলো? তার স্বামী হয়তোবা খারাপ ছিল, কিন্তু সে তার সংসার নাও করত, সে তার বাবার বাড়িতে চলে গেলেও হতো, কিন্তু আত্মহত্যা কেন করলো? নানান গুজব ছড়িয়ে পড়ে সারা গ্রামে। এসব চলতে চলতে বেশ কিছুদিন চলে গেল। তারপর থেকে শুরু হয় এই বট গাছের সামনে দিয়ে যে যায় সেই কান্নার আওয়াজ শুনতে পায় আর বলে, আমি এই গ্রামের কাউকে শান্তিতে থাকতে দিব না। এই কথাটাও শোনা যায় বট গাছ থেকে। কিছুদিন পরেই এই গ্রামের একটি ছেলে, নাম ছিল তার রতন, ওই বট গাছের কাছে থেকে উধাও হয়ে যায়। তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। এরকম করতে করতে বেশ কিছু লোক এই বট গাছের কাছ থেকে হারিয়ে যায়। এই বট গাছের কাছ থেকে অনেক লোকই হারিয়ে গিয়েছে। তারপর থেকে এই বট গাছের কাছে রাত্রেবেলা, বিশেষ করে সন্ধ্যার পরে কেউ যায় না। সারা রাত যেন নিস্তব্ধ হয়ে থাকে এই বট গাছ। কেউ যদি এই বট গাছের ধার দিয়ে যায় তাইলে সে এই বট গাছের কাছ থেকে উধাও হয়ে যায়, তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। সে বেঁচে আছে না মরে গেছে কিচ্ছু বলতে পারে না কেউ। এসব থামানোর জন্য অনেক কবিরাজকেও
খুঁজে আনা হয়েছে, তারাও কোনো কাজ করতে পারেনি। তারাও বিফল হয়ে চলে গিয়েছে এই গ্রাম ছেড়ে। আমার মামার মুখ থেকে এই কথাগুলো শুনে তো আমার প্রচণ্ড আগ্রহ জাগে ওই বটগাছের কাছে যাওয়ার জন্যে। আমি সন্ধ্যা নামার অপেক্ষায় আছি। সন্ধ্যা নামলে আমি ওই বটগাছের কাছে যাব। ওই বটগাছের কি রহস্য আমি এটা উদ্ঘাটন করেই ছাড়ব। আমি ওই বটগাছের কাছে যাওয়ার অপেক্ষায় রইলাম। দেখতে দেখতে মাগরিব আজান দিয়ে দিল। আমিও প্রস্তুতি নিয়ে ফেললাম ওই বটগাছের কাছে যাওয়ার। সন্ধ্যা নেমে এলো, চতুর্দিকে অন্ধকার হয়ে গেল। আমি একটি লাইট হাতে নিলাম, নিয়ে সেই বটগাছের দিকে রওনা দিলাম। যেতে যেতে বটগাছের কাছাকাছি চলে এলাম। আমার কানে গুনগুন করে কান্নার আওয়াজ চলে এলো আমার কানে। আমি আরো কিছু দূর এগিয়ে গেলাম। আমি যত এগিয়ে যাই ততই আওয়াজ বাড়তেই থাকে। দেখতে দেখতে বটগাছের কাছে চলে এলাম। কান্নার আওয়াজটা থেমে গিয়েছে। এ যেন আমাকে বলছে, তুই কে, এখানে কেন এসেছিস? আমি বললাম, আমি কে এটা জানার তোমার কোনো দরকার নেই। তুমি আগে বলো তুমি কে? মেয়েটি প্রচণ্ড ভয়ঙ্কর একটি হাসি দিয়ে ওঠে। হাসি দিয়ে আমাকে বলে, তোর সাহস তো কম না, তুই এই বট গাছের কাছে এসেছিস, তাও রাত্রেবেলা। তুই এখান থেকে তো বেঁচে ফিরতে পারবি না আজকে। আমি মেয়েটিকে বললাম, সেটা পরে দেখা যাবে, তুমি কি আমার সামনে এসো। মেয়েটি আবারও ভয়ঙ্কর একটি হাসি দিয়ে আমার সামনে এসে দাঁড়ায়। আমার সামনে এসে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমি যেন থমকে গেলাম। আমি আর কথা বলতে পারি না। মেয়েটির এত ভয়ঙ্কর চেহারা আমি কখনো দেখিনি। তার গলায় রশি আটকানোই আছে। সে মনে হয় যেন গাছের সঙ্গে ঝুলে আছে, এরকম অবস্থা। আমি তো ভয়ে এক পা দু পা করে পিছিয়ে যাচ্ছি। আমার এক মন বলতেছে এখান থেকে চলে যা, আরেক মন বলতেছে না, তুই এখান থেকে যাবি না। এই বটগাছের এই মেয়েটিকে, এর খোঁজ না নিয়ে এখান থেকে তুই কোথাও যাবি না। আমি যেন ওখানে দাঁড়িয়ে পড়লাম। আমি ওই মেয়েটিকে জিজ্ঞেস করলাম, তুমি কে? এতগুলো মানুষকে তুমি কেন মেরেছো? তাদের লাশটাই তুমি কোথায় রেখেছো? মেয়েটি আবার একটি রহস্যময় হাসি দিয়ে উঠল। উঠে আমাকে বলল, এত প্রশ্ন করার তোর কোনো দরকার নেই, তোকেও নিয়ে যাবো তাদের কাছে, তাইলেই বুঝতে পারবি তাদেরকে আমি কোথায় রেখেছি। তাই বলে মেয়েটি দৌড়িয়েছে আমার গলাটি চেপে ধরে। আমি যেন আর কথা বলতে পারি না। অনেক কষ্টে আমার গলা থেকে মেয়েটির হাতটি ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নিয়ে আমি কোরআন তেলাওয়াত করতে লাগলাম। মেয়েটি আর আমার কাছে আসতে পারে না। আমি ওখানে বসে কোরআন তেলাওয়াত করতেছি। মেয়েটি আমার কাছে আসতে পারে না। মেয়েটিকে আমি বললাম, তুমি কেন এখানে পড়ে আছো? তুমি এখান থেকে চলে যাও, গ্রামবাসীদেরকে আর কষ্ট দিও না। মেয়েটি আমাকে বলল, এই গ্রামবাসীর জন্যই আমার আজ এই হাল। গ্রামবাসীরা যদি আমাকে একটু সাহায্য করতো, তাহলে আমার আর এই অবস্থা হতো না। আমার আর এই বট গাছের সঙ্গে ঝুলে আত্মহত্যা করা লাগতো না। আমি মেয়েটিকে বললাম, এতে তো সব গ্রামবাসীর কোনো দোষ নেই। তুমি যাদেরকে মেরেছো তাদের তো কোনো দোষ নেই। যাদের দোষ তুমি তাদেরকে মারো, যারা অপরাধ করেছে তাদেরকে ধরো। তুমি ভালো মানুষদেরকে কেন মারতেছ? মেয়েটি আমাকে বলল, যে বট গাছের কাছে আসবে আমি তাকে মেরে ফেলবো। আমার মেয়েটির সঙ্গে আরো অনেক কথা হয়, সব কথা তো এখানে বলা সম্ভব না। যাই হোক সুমন ভাই, আমি পরবর্তী ঘটনায় চলে যাই। মেয়েটি আমাকে বলল, আমি এই গ্রামবাসীদেরকে এখান থেকে ছেড়ে দিব, আমিও এখান থেকে চলে যাব। আমি যাদেরকে মেরেছি তাদের লাশগুলো বের করে দিব। আমার একটা শর্ত আছে। আমি মেয়েটিকে বললাম, তোমার কি শর্ত আমাকে বলো। মেয়েটি আমাকে বলল, আমার স্বামী বিপুলকে আমার কাছে এনে দিতে হবে। আমি তাকে মেরে ফেলবো, আমি তাকে আমার সঙ্গে নিয়ে যাব। আমি প্রথমে রাজি হই না। তার কিছুক্ষণ পর আমি মেয়েটিকে বললাম, আমি একটু
চিন্তা করে দেখি। মেয়েটি আমাকে বলল, ঠিক আছে, আগামীকাল ঠিক এই সময় এখানে আবার চলে আসবে। যদি বিপুলকে এনে দিতে পারো তাহলে আমি এখান থেকে চলে যাব, আর কখনো এখানে আসবো না। আর যদি বিপুলকে না এনে দিতে পারো তাইলে আমি এরপরে আরো ভয়ঙ্কর খেলায় মেতে উঠবো। আমি একে একে পুরো গ্রামটা আমি শেষ করে দিব। এখন তো আছি শুধু বট গাছে, কিছুদিন পরে আমি এই গ্রামের ভিতরে ঢুকে পড়ব। আমাকে এত বড় কঠোর হতে বাধ্য করো না তোমরা। তাই বলে মেয়েটি ওখান থেকে চলে যায়। আমিও ওখান থেকে উঠে গ্রামের দিকে চলে এলাম। এসে আমি সব ঘটনা আমার মামাকে খুলে বললাম। আমার মামা গ্রামের মাতা যেগুলো আছে তাদেরকে ডেকে সব ঘটনা খুলে বলে। গ্রামবাসীরাও বিপুলকে নিয়ে যেতে রাজি হয়। গ্রামবাসীরা বিপুলকে সব ঘটনা খুলে বলে। বিপুলও তখন আর কিছু বলে না। বিপুল বলে, আমাকে মেরে যদি পুরো গ্রামটা অভিশাপ মুক্ত হয় তাহলে আমাকে মেরে ফেলো, আমার কোনো আপত্তি নেই। বিপুল ওখানে যেতে রাজি হয়। পরের দিন রাত্রেবেলা আমি বিপুলকে নিয়ে ওই বট গাছের সামনে চলে যাই। আমি বট গাছের সামনে যেতেই কোথায় থেকে জানি খুবই ঠান্ডা বাতাস এসে আমাদের শরীরটা ভেদ করে বেরিয়ে যায়। ঠান্ডা বাতাসের সঙ্গে সঙ্গে একটি সাদা ধোঁয়া এসে আমার সামনে এসে উপস্থিত হয়। ধোঁয়াটি আমাকে বলল, বিপুলকে আমার হাতে তুলে দাও। আমি প্রথমে বিপুলকে দিতে রাজি হয়নি। প্রথমে আমি বললাম, বিপুলকে দিব, আগে ওই লাশগুলো কোথায় আছে সেটা বলো। মেয়েটি বলল, লাশগুলো ওই সামনে যে জঙ্গলটা আছে, জঙ্গলের ভিতরে একটি পুরো বাড়ি আছে, ওই বাড়িতে পাবে সবগুলো লাশ। তাই বলতেই আমি পিছন দিকে তাকিয়ে দেখি বিপুল আর ওখানে নেই। বিপুলকে নিয়ে ওই সাদা ধোঁয়াটা উধাও হয়ে গেল। আমার চোখের সামনে বিপুলকে নিয়ে গেল, আমি কিছুই করতে পারলাম না। আমি গ্রামবাসীদেরকে খবর দেই, গ্রামবাসীদেরকে নিয়ে এসে জঙ্গলের ভিতরে চলে যাই। যে এসে লাশগুলো উদ্ধার করি, লাশগুলো দাফন করে দেই। কিন্তু সেই রাত থেকে আমি আর ঠিক মতো ঘুমাতেও পারি না। ঘুমাতে গেলে বিপুলের কথা মনে হয়। জানি না বিপুলকে মেরে ফেলেছে নাকি। বিপুলকে আমি তো সেই মেয়েটির হাতে তুলে দিয়েছি। বিপুলের মৃত্যুর জন্য আমি দায়ী। এসব নানান প্রশ্ন আমার মাঝে ঘুরপাক খেতে লাগে। আমি নিজেকে অনেক দুর্ভাগ্যবান মনে করলাম, কারণ আমার জন্য একটি ছেলের প্রাণ গিয়েছে। একদিক দিয়ে অবশ্য ভালো হয়েছে, সেই গ্রামটা অভিশাপ মুক্ত হয়েছে। অনেকদিন যাবৎ সেই গ্রামে আর কেউ উধাও হয়ে যায় না। সেই গ্রামটা অভিশাপ মুক্ত হয়েছে। এখন আর ওই কান্নার আওয়াজটাও শোনা যায় না। এদিকে ভালো হয়েছে, কিন্তু বিপুলের মুখটি আমার প্রত্যেক দিন মনে পড়ে। এখন আমি বিপুলকে বলতে পারিনি। যাই হোক, আমি দোয়া করি বিপুল যেখানে থাকুক ভালো থাকুক। যদি মারাতেই থাকে তাহলে বিপুলকে যেন জান্নাতবাসী করে আল্লাহ। আমি আর ঘটনাটি বড় করতে চাই না। আমার গল্পটি এতটুকুই। যদি ভালো লাগে তাহলে আপনি গল্পটি সবার মাঝে প্রকাশ করে দিবেন। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ। জাহিদুল ভাইয়ের গল্পটি তো আমার অসম্ভব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের সঙ্গে ঘটে যায় এরকম কোনো যদি ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে আপনারা পাঠিয়ে দিবেন। আমার হোয়াটসঅ্যাপ বা ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 0196213560 আমাদের ইমেল অ্যাড্রেস bhuterbaড়ি00@gmail.com। আপনার সঙ্গে যদি ভয়ানক এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে পাঠিয়ে দিবেন। আমি আর কথা বাড়াচ্ছি না, বরাবরের মতো একটি কথাই বলতে চাই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। কে কে তুমি? চিনতে পারছো না আমাকে? কে আমি?
চিনতে পারছি না তোমাকে। কে তুমি? উত্তর দাও, বলো তুমি কে? কে তুমি? অশরীরী এই, ভূত তুমি? ভূত? হ্যাঁ, ভূতের বাড়ি, ভূতের বাড়ি, ভূত।